সুকুমার বাবু, আমি চুরি করিয়াছি, এ স্থান হইতে চলিলাম, বাঁচিয়া থাকি আবার আসিব। গল্পটকের আজকের পরিবেশনা শ্রী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছোট গল্প বাল্যস্মৃতি। অন্নপ্রাশনের সময় যখন আমার নামকরণ হয়, তখন আমি ঠিক আমি হইয়া উঠিতে পারি নাই বলিয়াই হোক, আর ঠাকুরদা মশায়ের জ্যোতিষ শাস্ত্রে বিশেষ দখল না থাকাতেই হোক, আমি সুকুমার। অধিক দিন নহে, ঠিক 2-4 বৎসরে ঠাকুরদা মহাশয় বুঝিলেন যে নামটার সহিত আমার মিশ খায় না। এখন 12-13 বৎসর পরের কথা বলি। অবশ্য আমার আত্মপরিচয়ের কথা কেউ ভালো বুঝিতে পারিবেন না, তবুও দেখুন, পাড়াগাঁয়ে আমার বাড়ি। সেখানে আমি ছোটবেলা হইতেই আছি। পিতা মহাশয় পশ্চিমাঞ্চলে চাকরি করিতেন। আমি বড় একটি সেখানে যাইতাম না, ঠাকুরমার নিকট দেশেই থাকিতাম। বাটিতে আমার উপদ্রবের আর সীমা ছিল না। এক কথায় একটি ক্ষুদ্র রাবণ ছিলাম। বৃদ্ধ ঠাকুরদা যখন বলিতেন, তুই হলি কি, কারো কথা শুনিস নে, এইবার তোর বাপকে চিঠি লিখব, আমি অল্প হাসিয়া বলিতাম, ঠাকুরদা, সে দিনকাল আর নেই। বাপের বাপকেও আমি ভয় করি নে, ঠাকুরমা কাছে থাকিলে আর ভয় কি? ঠাকুরদাকে তিনি বলিতেন, কেমন উত্তর দিয়েছে, আর লাগবে? ঠাকুরদা মহাশয় যদি বড় বিরক্ত হইয়া আমার পিতাকে পত্র লিখিতেন, আমি তখনই তার আফিমের কোটা লুকাইয়া ফেলিতাম। পরে পত্রখানি না ছিঁড়িয়া ফেলিলে আর কোটা বাহির করিতাম না। এই সকল উপদ্রবের ভয়ে, বিশেষত মোতাত সম্বন্ধে বিভ্রাট ঘটে দেখিয়া তিনি আমাকে আর কিছু বলিতেন না। আমিও বেশ ছিলাম। হইলে কি হয়, সকল সুখেরই একটা সীমা নির্দিষ্ট আছে। আমারও তাহাই হইল। ঠাকুরদার খুড়তুতো ভাই গোবিন্দবাবু বরাবর এলাহাবাদে চাকরি করিতেন। এখন পেনশন লইয়া তিনি দেশে আসিলেন। তাহার পৌত্র শ্রীযুক্ত রজনীনাথ বিএ পাশ করিয়া তাহার সহিত ফিরিয়া আসিলেন। আমি তাহাকে মেজদাদা বলি। পূর্বে আমার সহিত তাহার বিশেষ জানাশোনা ছিল না। তিনি বড় একটা এ অঞ্চলে আসিতেন না, বিশেষত তাঁদের আলাদা বাড়ি। আসিলেও আমার বিশেষ খোঁজ লইতেন না। কখনো দেখা হইলে, কিরে কেমন আছিস, কি পড়ছিস, এই পর্যন্তই। এবার তিনি জাঁকিয়ে আসিয়া দেশে বসিলেন। কাজে কাজে আমার বিশেষ খোঁজ হইল। 2-4 দিবসের আলাপেই তিনি আমাকে এরূপ বশীভূত করিয়া ফেলিলেন যে তাহাকে দেখিলেই আমার ভয় হইত, মুখ শুকাইয়া যাইত, বুক ধরাস ধরাস করিত, যেন কত দোষী করিয়াছি, কত শাস্তি পাইব। আর যথার্থ আমি তখন প্রায়ই দোষী থাকিতাম। সর্বদা একটা না একটা অন্যায় করা আমার চাই। 2-4টা অকর্ম, 2-4 বার উপদ্রব করা আমার নিত্যকর্ম। ভয় করিলেও আমি দাদাকে বড় ভালোবাসিতাম। ভাই ভাইকে যে এত ভালোবাসিতে পারে, পূর্বে আমি তাহা জানিতাম না। তিনিও আমাকে বড় ভালোবাসিতেন। তার কাছেও কত দোষ করিয়াছি, কিন্তু কিছু বলিতেন না। আর বলিলেও মনে করিতাম, মেজদাদা তো, একটু পরে আর কিছুই মনে থাকিবে না। ইচ্ছা করিলে হয়তো তিনি আমার চরিত্র সংশোধন করিতে পারিতেন, কিন্তু কিছুই করিলেন না। তার দেশে আসাতে আমি পূর্বের মতো স্বাধীন নয় বটে, কিন্তু তথাপি যাহা আছি, বেশ আছি। রোজ ঠাকুরদার 1 পয়সার তামাক খাইয়া ফেলি। বুড়ো বেচারি আমার ভয়ে খাটের খুরুর পাশে, তক্তপোষের পেটের সিন্দুকে, চালার বাতায় যেখানে তামাক রাখিতেন, আমি খুঁজিয়া সবটুকু টানিয়া আনিয়া খাইয়া ফেলিতাম। খাই দাই, ঘুড়ি ওড়াই, বেশ আছি, কোনো জঞ্জাল নাই। পড়াশোনা একরকম ছাড়িয়া দিয়াছি। পাখি মারিতাম, কাঠবিড়াল মারিয়া পোড়াইয়া খাইতাম, বনে বনে গর্তে গর্তে খরগোশ খুঁজিয়া বেড়াইতাম, কোনো ভাবনা ছিল না। বাবা বক্সারে চাকরি করিতেন।
সে স্থান হইতে আমাকে দেখিতেও আসিতেন না, মারিতেও আসিতেন না। ঠাকুরমাও ঠাকুরদার হাল পূর্বে বিবৃত করিয়াছে, সুতরাং এক কথায় আমি বেশ ছিলাম। একদিন দুপুরবেলা বাড়ি আসিয়া ঠাকুরমার নিকট শুনিলাম আমাকে মেজদার সহিত কলিকাতায় থাকিয়া পড়াশোনা করিতে হইবে। আহারাদি সমাপ্ত করিয়া এক সিলিম তামাক হাতে করিয়া আসিয়া ঠাকুরদাকে বলিলাম, আমাকে কলকাতায় যেতে হবে? ঠাকুরদা বলিলেন, হ্যাঁ। আমি পূর্ব হইতেই ভাবিয়া রাখিয়াছিলাম এ সকল ঠাকুরদার চালাকি। বলিলাম, যদি যেতে হয় আজই যাব। ঠাকুরদা হাসিয়া বলিলেন, সেজন্য চিন্তা কি দাদা, রজনী আজই কলিকাতায় যাবে, বাসা ঠিক হয়ে গেছে, আজই যেতে হবে। আমি অগ্নিশর্মা হইয়া উঠিলাম। একে সেদিন ঠাকুরদার তামাক খুঁজিয়া পাই নাই, যে এক সিলিম পাইয়াছিলাম তাহাতে আমার একটানো হইবে না। তাহার উপর আবার এই কথা, ঠকিয়ে গিয়াছি, নিজের নিমন্ত্রণ রইয়া আর ফিরান যায় না। কাজেই সেদিন আমাকে কলিকাতায় যাইতে হইল। যাইবার সময় ঠাকুরদাকে প্রণাম করিয়া মনে মনে বলিলাম, হরি, কালই যেন তোমার শ্রাদ্ধে বাড়ি ফিরিয়া আসি, তারপর আমাকে কে কলকাতায় পাঠায় দেখে নেব। আপনাদের কাছে একটি সবিনয় নিবেদন, যদি আমাদের এই চ্যানেলটি আপনার ভালো লেগে থাকে তাহলে দয়া করে সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্টস করে আমাদের অনুপ্রাণিত করুন। তাহলে শুনতে থাকুন আজকের গল্প, বাল্যস্মৃতি। আমি এই প্রথম কলিকাতায় আসিলাম। এত বড় জমকালো শহর পূর্বে কখনো দেখি নাই। মনে ভাবিলাম, যদি এই প্রকাণ্ড গঙ্গার উপরে কাঠের সাঁকোর মাঝামাঝি কিংবা ওই যেখানে একরাশ মাস্তুল খাড়া করিয়া জাহাজগুলো দাঁড়াইয়া আছে সেই বরাবর যদি একবার তলাইয়া যায়, তাহা হইলে আর কখনো বাড়ি ফিরিয়া যাইতে পারিব না। কলিকাতায় আমার একটুও ভালো লাগিল না। এত ভয়ে কি আর ভালোবাসা হয়? কখনো যে হইবে সে ভরসা করিতে পারিলাম না। কোথায় গেল আমাদের সে নদীর ধার, সেই বাঁশঝাড়, মাঠের মধ্যে বেলগাছ, মৃত্যুদের বাগানের এক কোণের জামরুল গাছ? কিছুই নাই। শুধু বড় বড় বাড়ি, বড় বড় গাড়ি ঘোড়া আর লোকজনের ঠেসা ঠেসি, পেশাপেশি, বড় বড় রাস্তা। বাড়ির পেছনে এমন একটি বাগান নাই যে লুকাইয়া এক সিলিম তামাক খাই। আমার কান্না আসিল। চোখের জল মুছিয়া মনে মনে বলিলাম, ভগবান জীবন দিয়েছেন, আহার তিনিই দেবেন। কলিকাতায় স্কুলে ভর্তি হইয়াছি, ভালো করিয়া পড়াশোনা করি। কাজে কাজেই আমি আজকাল ভালো ছেলে। দেশে অবশ্যই আমার নাম জাহির হইয়া গিয়াছে। যাক সে কথা। আমরা আত্মীয় বন্ধুবান্ধব মিলিয়া একটা মেস করিয়া আছি। আমাদের মেসে 4 জন লোক, মেজদাদা, আমি, রামবাবু ও জগন্নাথবাবু। রামবাবু ও জগন্নাথবাবু মেজদাদার বন্ধু। এত ভিন্ন একজন ভৃত্য ও একজন পাচক ব্রাহ্মণ আছে। গদাধর আমাদের রসুয়ে ব্রাহ্মণ। সে আমার অপেক্ষা 3-4 বছরের বড় ছিল। অমন ভালো মানুষ লোক আমি কখনো দেখি নাই। পাড়ার কোনো ছেলের সহিত আমার আলাপও ছিল না। সম্পূর্ণ ভিন্ন প্রকৃতির লোক হইলেও সে আমার মস্ত বন্ধু হইয়া উঠিল। তাহাতে আমাদের যে কত গল্প হইত তাহার আর ঠিকানা ছিল না। তাহার বাড়ি মেদিনীপুর জেলার একটা গ্রামে। সেখানকার কথা, তাহার বাল্য ইতিহাস ইত্যাদি শুনিতে আমার বড় ভালো লাগিত। সেসব কথা আমি এতবার শুনিয়াছি যে আমার বোধ হয় আমাকে সেখানে চোখ বাঁধিয়া ছাড়িয়া দিলেও সমস্ত স্থানটি স্বচ্ছন্দে ঘুরিয়া বেড়াইতে পারি। রবিবারে তাহার সহিত আমি গড়ের মাঠে বেড়াইয়া আসিতাম। সন্ধ্যাবেলায় রান্নাঘরে বসিয়া খিল দিয়া 2 জনে বিনতি খেলিতাম। ভাত খাইয়া তার ছোট হুঁকুটিতে 2 জনে তামুক খাইতাম। সব কাজে আমরা 2 জনে করিতাম। পাড়ার কাহারও সহিত আলাপ নাই। সঙ্গী, দোস্ত, ইয়ার, বন্ধু, মুচিপাড়ার ভুলো, কুলো, খোকা, খাঁদা সবই আমার সে। তাহার মুখে আমি কখনো উঁচু কথা শুনি নাই।
মিছামিছি সবাই তাহাকে তিরস্কার করিত, আমার গা জ্বালা করিত, কিন্তু সে কোনো কথার উত্তর দিত না, যেন যথার্থই দোষ করিয়াছে। সকলকে আহার করাইয়া সে যখন রান্নাঘরের কোনো একটি ছোট থালায় খাইতে বসিত, তখন আমার শতকর্ম থাকিলেও সেখানে উপস্থিত হইতাম। বেচারির ভাগ্যে প্রায় কিছুই থাকিত না, এমনকি ভাত পর্যন্ত কম পড়িত। কাহারও খাইবার সময় আমি থাকি নাই, খাইতে বসিয়া ভাত কম পড়ে, তরকারি কম পড়ে, মাছ কম পড়ে, আমি আগে কখনো দেখি নাই। আমার কেমন কেমন বোধ হইত। ছেলেবেলায় ঠাকুরমা মধ্যে মধ্যে দুঃখ করিয়া বলিতেন, ছেলেটা আতপাটা খেয়ে খেয়ে শুকিয়ে দড়ি হয়ে গেছে, আর বাঁচবে না। আমি কিন্তু ঠাকুরমার ভরপেট কিছুতেই খাইতে পারিতাম না। শুকাইয়া যায় আর দড়ি হইয়া যায়, আমার আতপেটাই ভালো লাগিত। এখন কলিকাতে আসিয়া বুঝিয়াছি, সে আতপেটায় এ আতপেটায় অনেক প্রভেদ। কেহ খাইতে না পাইলে যে চোখে জল আসিয়া পড়ে, আমি পূর্বে কখনো অনুভব করি নাই। পূর্বে কতবার ঠাকুরদার পাত্রে উচ্ছিষ্ট জল দিয়া তাহাকে আহার করাইতে দেই নাই। ঠাকুরমার পায়ে ষাড়মেয় সন্তান নিক্ষেপ করিয়া তাহার উপস্থিত কর্ম হইতে তাহাকে বিরত করিয়াছি। তাহাদের আহার হয় নাই, কিন্তু চোখে কখনো জল আসে নাই। পিতামহ, পিতামহী, আপনার লোক, গুরুজন আমাকে স্নেহ করেন, তাহাদের জন্য কখনো দুঃখ হয় নাই। স্বেচ্ছায় তাহাদিগকে অর্থভুক্ত এমনকি অভুক্ত রাখিয়া পরম সন্তোষ লাভ করিয়াছি। আর এই গদাধর কোথাকার কে, তাহার জন্য অনাহত অশ্রু আপনি আসিয়া পড়ে। কলিকাতে আসিয়া যে আমার কি হইল তাহা ঠাউরাতে পারি না। চোখে এত জলই বা কোথা হইতে আসে ভাবিয়া পাই না। আমাকে কেহ কাঁদিতে দেখে নাই। জিদ করিয়া আস্ত খেজুরের ছড়ি আমার পৃষ্ঠে ভগ্ন করিয়াও বাল্যকালে গুরু মহাশয় তাহার স্বাদ পূর্ণ করিতে পারেন নাই। ছেলেরা বলিত, সুকুমারের গা ঠিক পাথরের মতো। আমি মনে মনে বলিতাম, গা পাথরের মতো নয়, মন পাথরের মতো। কচি খোকার মতো কাঁদিয়া ফেলি না। বাস্তবিক কাঁদিতে আমার লজ্জা বোধ হইত, এখনো হয়, কিন্তু সামলাইতে পারি না। লুকাইয়া কেহ কোথাও নাই দেখিয়া চোরের চুরি করিবার মতো দুবার চক্ষু মুছিয়া ফেলি। স্কুলে পড়িতে যাই, একবার লোক ভিক্ষা করিতেছে, কাহারও হাত নাই, কাহারও পা নাই, কাহারও চক্ষু নাই, এমনও কত কি নাই ধরনের লোক দেখি, তাহার বলিতে পারি না। তিলক কাটিয়া খঞ্জনি হাতে লইয়া জয় রাধে বলিয়া ভিক্ষা করে, তাহাই জানি। এসব ভিখারি আবার কি রকমের? মনের দুঃখে মনে মনেই বলিতাম, ঠাকুর, এদের আমাদের দেশে পাঠিয়ে দাও। যাক, পোড়া ভিখারির কথা, আমার কথা বলি। চক্ষু অনেকটা সরগর হইলেও আমি একেবারে বিদ্যাসাগর হইতে পারিলাম না। মধ্যে মধ্যে আমাদের দেশের মা সরস্বতী যে কোথা হইতে আসিয়া আমার স্কন্ধদেশে ভর করিতেন বলিতে পারি না। তাহার আজ্ঞাধীন হইয়া যে সকল সৎকর্ম করিয়া ফেলিতাম, তজ্জন্য এখনো আমার সে সরস্বতীর উপর ঘৃণা হইয়া আছে। বাসায় কাহার কি অনিষ্ট করিব সর্বদা খুঁজিয়া বেড়াইতাম। রামবাবু 3 ঘণ্টা ধরিয়া তাহার দেশি কালা পেরে কাপড় কুঞ্চিত করিলেন, বিকালে বেড়াইতে যাইবেন। আমি অবসর বুঝিয়া কাপড়খানি খুলিয়া টানিয়া প্রায় সোজা করিয়া রাখিয়া দিলাম। তিনি বিকালে বস্ত্রখানির অবস্থা দেখিয়া বসিয়া পড়িলেন। আমার আর আমোদ ধরে না। জগন্নাথবাবুর অফিসের বেলা হইয়া গিয়াছে, তাড়াতাড়ি আহার করিতে বসিয়াছেন। এক মুহূর্ত বিলম্ব সহিতেছে না। আমি সময় বুঝিয়া তাহার চাপকানের বোতামগুলি সমস্ত কাটিয়া লইলাম। স্কুলে যাইবার সময় একবার উঁকি মারিয়া দেখিয়া গেলাম, জগন্নাথবাবু ডাক ছাড়িয়া কাঁদিবার উপক্রম করিতেছেন। মনের আনন্দে আমি সমস্ত পথ হাসিতে হাসিতে চলিলাম। সন্ধ্যার সময় জগন্নাথবাবু অফিস হইতে ফিরিয়া আসে বলিলেন, আমার চাপকানের বোতামগুলো গদা বেটা চুরি করে বেঁচে ফেলেছে, বেটাকে তাড়িয়ে দাও। জগন্নাথবাবুর চাপকানের বিবরণ দাদা ও রামবাবু উভয়ে মুখ টিপে হাসিলেন। মেজদাদা বলিলেন, কত রকমের চোর আছে,
কিন্তু চাপকানের বোতাম চুরি করে বেচে ফেলতে কখনো শুনিনি। জগন্নাথবাবু এ কথায় আরো ক্রুদ্ধ হইয়া বলিলেন, বেটা বোতামগুলো সকালে নিলে না, বিকেলে নিলে না, রাত্রে নিলে না, ঠিক অফিস যাবার আগেই দিয়েছে। আজ দুর্গতির এক শেষ করেছে। একটা কালো ছেঁড়া পিরান গায়ে দিয়ে আমায় অফিসে যেতে হয়েছে। সকলেই হাসিলেন, জগন্নাথবাবু হাসিলেন, কিন্তু আমি হাসিতে পারিলাম না। মনে ভয় হইল, পাছে গদাধরকে তাড়াইয়া দেওয়া হয়। সে যে নির্বোধ, হয়তো কোনো কথা বলিবে না, সমস্ত অপরাধ নিজের স্কন্ধে স্বেচ্ছায় তুলিয়া লইবে। কে বোতাম লইয়াছে মেজদা হয়তো বুঝিয়াছিলেন। গরিব গদাধারের ওপর কোনো জুলুম হইল না, কিন্তু আমিও সেই অবিধি প্রতিজ্ঞা করিলাম, আর কখনো এমন কর্ম করিয়া অন্যকে বিপন্ন করিব না। এরূপ প্রতিজ্ঞা আমি পূর্বে কখনো করি নাই, কখনো করিতাম কিনা জানি না। শুধু গদাধর আমাকে একেবারে মাটি করিয়া দিয়াছে। কি উপায়ে কাহার যে চরিত্র সংশোধিত হইয়া যায় কেহ জানে না। গুরু মহাশয়ের, ঠাকুরদা মহাশয়ের, আরও অনেক মহাশয়ের কত চেষ্টাতেও আমি যে প্রতিজ্ঞা কখনো করি নাই, এক গদাধর ঠাকুরের মুখ মনে করিয়া সেই প্রতিজ্ঞা করিয়া ফেলিলাম। এতদিনে প্রতিজ্ঞা ভঙ্গ করিয়াছে কিনা জানি না, কিন্তু স্বেচ্ছায় কখনো ভঙ্গ করিয়াছি এমন মনে হয় না। এখন আর একজন লোকের কথা বলি। সে আমাদের রামা চাকর। রামা যাতে কায়েত কি সদ্গোপ এমন কি একটা ছিল, বাড়ি কোথায় শুনি নাই। এত হুঁশিয়ার চটপটে চাকর সর্বদা দেখা যায় না। আর যদি কখনো দেখা হয়, ইচ্ছা আছে তাহার বাড়ি কোথায় জিজ্ঞাসা করিয়া লইব। সকল কর্মে রামাকে চরকির মতো ঘুরিয়া বেড়াইতে দেখিতাম। এই রামা কাপড় কাচিতেছে, তখনই দেখি মেজদাদা স্নানে বসিয়াছেন। সে গা রগড়াইয়া দিতেছে। পরক্ষণে দেখি সে পান সুপারির লইয়া মহাব্যস্ত। এইরূপে সে সর্বদা ঘুরিয়া বেড়ায়। মেজদার দ্য ফেভারিট, মস্ত লোক। আমি কিন্তু তাহাকে দেখিতে পারিতাম না। সে ব্যাটার জন্য আমি মেজদার নিকট প্রায় তিরস্কার হইতাম। বিশেষত গদা বেচারীকে সে সর্বদাই অপ্রস্তুত করিত। আমি তাহার উপর বড় চটা ছিলাম। কিন্তু হইলে কি হয়, সে মেজদাদার দ্য ফেভারিট। আমাদের বাসার রামবাবু তাহাকে দেখিতে পারিতেন না। তিনি বলিতেন, দ্য রোগ। তখন এই কথাটার ব্যাখ্যা তিনি নিজে না করিতে পারিলেও আমরা দুজনে বিলক্ষণ বুঝিতাম, রামা দ্য রোগ। তাহার চটিবার আরও অনেক কারণ ছিল। প্রধান কারণ এই যে সে নিজেকে রামবাবু বলিয়া পরিচিত করিত। মেজদাদাও সময়ে সময়ে রামবাবু বলিয়া ডাকিতেন। আমাদের রামবাবুর এসব ভালো লাগিত না। যাক, বাজে কথা। একদিন বিকালে মেজদাদা একটা ল্যাম্প ক্রয় করিয়া আনিলেন। বড় ভালো জিনিস, প্রায় 50-60 টাকা মূল্য। সকলে বেড়াইতে যাইলে আমি গদাধরকে ডাকিয়া আনিয়া সেটা দেখাইলাম। গদাধর সেরকম আলো কখনো দেখে নাই। সে মহা আহ্লাদিত হইয়া সেটা 2-4 বার নাড়িয়া দেখিল। তাহার পর আপনার কর্মের রন্ধনশালায় প্রবেশ করিল। আমার কিন্তু কিউরিসিটি কিছুতেই থামিল না। কি করিয়া চিমনি খুলি, কি করিয়া ভিতরের কল দেখি। অনেক নাড়িয়া চড়িয়া দেখিলাম, অনেকবার ঘুরাইবার চেষ্টা করিলাম, কিন্তু কিছুতেই খুলিল না। অনেক অবজারভেশন এর পর দেখিলাম নিচে একটা স্ক্রু আছে। অগত্যা সেটা ঘুরাইলাম। কিছুক্ষণ ঘুরাইবার পর হঠাৎ একেবারে ল্যাম্পের আধখানা খসিয়া পড়িল। তাড়াতাড়ি ভালো ধরিতে পারিলাম না। উপরের কাঁচগুলো টেবিল হইতে নিচে পড়িয়া একেবারে চূর্ণ হইয়া গেল। সেদিন অনেক রাত্রে আমি বেড়াইয়া আসিলাম। বাসায় আসিয়া দেখিলাম একটা প্রকাণ্ড হইচই কাণ্ড বাঁধিয়া উঠিয়াছে। গদাধরকে মাঝখানে লইয়া সকলে গোল হইয়া বসিয়াছে। মেজদাদা অতিশয় ক্রুদ্ধ হইয়াছেন। গদাধরের জেরা চলিতেছে। গদাধরের চক্ষু দিয়া টস টস করিয়া জল পড়িতেছে। বলিতেছে, বাবু, আমি ওটা ছুঁয়েছিলাম বটে, কিন্তু ভাঙিনি। সুকুমার বাবু আমাকে দেখালেন, আমিও দেখলাম। তারপর তিনিও বেড়াতে গেলেন, আমিও রাত্রে গেলাম। কেহই তাহার কথা বিশ্বাস করিল না। সাব্যস্ত হইয়া গেল সেই চিমনি ভাঙিয়াছে। তাহার মাহিনা বাকি ছিল,
সেই টাকা হইতে ৩.৫ টাকা দিয়া আবার নতুন চিমনে আসিল। সন্ধ্যার সময় যখন আলো জ্বলিল তখন সকলেই বেশ প্রফুল্ল হইল। শুধু আমার চক্ষু দুটো জ্বালা করিতে লাগিল। সর্বদা মনে হইতে লাগিল তাহার ৩.৫ টাকা চুরি করিয়া লইয়াছি। আর থাকিতে পারিলাম না। কাঁদিয়া কোনো মতো মেজদাদার মতো করিয়া বাড়ি আসিয়া উপস্থিত হইলাম। মনে করিয়াছিলাম ঠাকুরমার নিকট হইতে টাকা আনিয়া গোপনে ৩.৫ টাকার পরিবর্তে গদাধরকে ৭ টাকা দিব। আমার নিজের কাছে তখন টাকা ছিল না, সব টাকা মেজদাদার নিকট ছিল। কাজেই টাকা আনিতে আমাকে দেশে আসিতে হইল। মনে করিয়া আসিয়াছিলাম একদিনের অধিক থাকিব না, কিন্তু তাহা ঘটিয়া উঠিল না। ৭-৮ দিন দেশে কাটিয়া গেল। ৭-৮ দিন পরে আবার কলিকাতার বাসায় ঢুকিলাম। ঢুকিয়া ডাকিলাম, গদা। কেহ উত্তর দিল না। আবার ডাকিলাম, গদাধর ঠাকুর। কোনো উত্তর নাই। গদা। এবার রামচরণ আসিয়া বলিল, ছোটবাবু কখন এলেন? এই আসছি। ঠাকুর কোথায়? ঠাকুর নেই। কোথায় গেছে? বাবু তাকে তাড়িয়ে দিয়েছেন। তাড়িয়ে দিয়েছেন কেন? চুরি করেছিল বলে। প্রথমে আমি কথাটা ভালো বুঝতে পারি নাই, তাই কিছুক্ষণ রামার মুখ পানে চাহিয়া রহিলাম। রামা আমার মুখের ভাব বুঝিতে পারিয়া একটু টিপিয়ে হাসে বলিল, ছোটবাবু আশ্চর্য হচ্ছেন, কিন্তু তাকে তো আপনারা চিনতেন না, তাই অত ভালোবাসতেন। সে মিটমিটে ডান ছিল, ভেজে বিড়ালকে আমি চিনতাম। কিসের সে মিটমিটে ডাইন ছিল, কিংবা কেন যে সে সিক্ত মার্জারকে চিনিতে পারি নাই, তাহা বুঝিতে পারিলাম না। জিজ্ঞাসা করিলাম, কার টাকা চুরি করেছে? মেজবাবুর। কোথায় ছিল? জামার পকেটে। কত টাকা? ৪ টাকা। কে দেখেছে? চোখ দিয়ে কেউ দেখেনি বটে, কিন্তু সে একরকম দেখায়। কেন? সে কথা কি আর জিজ্ঞাসা করিতে হয়? আপনি বাসায় ছিলেন না, রামবাবু নিলেন না, জগন্নাথবাবু নিলেন না, আমি নিলাম না। তবে নিল কে? কোথায় গেল? তুই তবে তাকে ধরেছিস? রামা হাসিয়া বলিল, না হলে আর কে। ঠনঠনের চটি জুতা আপনারা স্বচ্ছন্দে কিনতে পারেন, তেমন মজবুত চটি জুতা বোধ হয় আর কোথাও প্রস্তুত হয় না। আমি রন্ধনশালায় গিয়া কাঁদিয়া ফেলিলাম। সেই ছোট কলি হুঁকোটিতে ধুলো পড়িয়া রহিয়াছে। আজ ৪-৫ দিন তাহা কেহ স্পর্শ করে নাই, কেহ জল বদলায় নাই। দেয়ালে এক স্থানে কয়লায় লেখা রহিয়াছে, সুকুমার বাবু, আমি চুরি করিয়াছি, এ স্থান হইতে চলিলাম, বাঁচিয়া থাকি আবার আসিব। আমি তখন ছেলে মানুষ ছিলাম। নিতান্ত ছেলে বুদ্ধিতে সেই হুঁকোটিতে বুকে টিপিয়ে ধরিয়া কাঁদিতে লাগিলাম। কেন যে তাহার কারণ বুঝিতে পারি নাই। আমার আর সে বাসাতে মন টিকিত না। সন্ধ্যার সময় ঘুরিয়া ফিরিয়া একবার করিয়া রান্নাঘরে প্রবেশ করিতাম, আর একজন রাঁধিতেছে দেখিয়া অন্য মনে আপনার ঘরে বসিয়া বই খুলিয়া পড়িতে বসিতাম। সময় সময় আমার মেজদাদাকেও দেখিতে পাইতাম না। ভাত পর্যন্ত আমার তিক্ত বোধ হইত। অনেকদিন পরে একদিন রাত্রে মেজদাদাকে বলিলাম, মেজদাদা, কি করেছ? কিসের কি করেছে? গদা তোমার টাকা কখনো চুরি করেনি। সকলে জানিত আমি গদা ঠাকুরকে বড় ভালোবাসিতাম। মেজদাদা বলিলেন, ভালো করেনি সুকুমার, যা হবার হয়েছে। কিন্তু রামকে তুই অত মেরেছিলি কেন? বেশ করেছিলাম, আমাকে কি তাড়াবে নাকি? দাদা আমার মুখে কখনো অমন কথা শোনেন নাই। আমি আবার জিজ্ঞাসা করিলাম, তোমার কত টাকা উসুল হয়েছে? দাদা বড় দুঃখিত হইয়া বলিলেন, ভালো করিনি, সব টাকা তার কেটে নিয়ে ২.৫ টাকা উসুল করেছিলাম। আমার অতটা ইচ্ছা ছিল না। আমি যখন রাস্তায় ঘুরিয়া বেড়াইতাম, দূরে যদি কোনো লোক ময়লা চাদর কাঁধে ফেলিয়া ছেঁড়া চটি জুতা পায়ে চলিয়া যাইত,
আমি দৌড়াইয়া গিয়া দেখিয়া আসিতাম। কি যে একটা আশা নিত্য নিত্য নিরাশায় পরিণত হইত, তাহা আর কি বলিব। প্রায় 5 মাস পরে দাদার নামে একটা মানি অর্ডার আসিল, 1.5 টাকার মানি অর্ডার। দাদাকে আমি সেদিন চোখের জল মুছিতে দেখি। সে কুপনটা এখনো আমার নিকট রহিয়াছে। কত বৎসর কাটিয়া গিয়াছে, আজও সেই গরিব গদাধর ঠাকুর আমার বুকের আধখানা জুড়িয়া বসিয়া আছে।